শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতাই প্রকাশ করে দিল ভারত। এদিকে যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সিলেটের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ। এবং সর্বশেষ জানাবো, কিশোরগঞ্জে গাছের আমপাড়াকে কেন্দ্র করে এক নারী নিহত, গুরুতর আহত ছেলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শক্তি দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতায় প্রকাশ করে দিল ভারত। ভারত পাকিস্তানের সঠিক সিদ্ধান্তের উপরই ভবিষ্যতের পথ নির্ভর করছে। এতে কোনো অসতর্কতা দেখা দিলে লাখ লাখ মানুষের দুর্ভোগ পড়বে। সাম্প্রতিক যুদ্ধে ভারত শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে। পরে 10ই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়। মার্কিন গণমাধ্যম বলছে, গোয়েন্দা তথ্যের ইঙ্গিত বাস্তবতার দিকে রূপ নেওয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস জরুরি মধ্যস্থতার আহ্বান জানান। ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপর্যয়কর ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। 2019 সালের এক মার্কিন গবেষণায় দেখা গিয়েছিল যে 2025 সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ লাগতে পারে। এতে এক সপ্তাহেরও কম সময় নিহত হতে পারে 125 মিলিয়ন পর্যন্ত মানুষ। ফলে মার্কিন কূটনীতিকে এই উন্মাদনাকে দ্রুত ও জোরালোভাবে প্রশমিত করতে বাধ্য করেছিল। তবে ভারতের কিছু মহল ট্রাম্পের ঘোষণাকে ভিন্নভাবে দেখেছে। সাবেক ভারতীয় সেনাপ্রধান বেদপ্রকাশ মালিক এক্স বার্তায় লিখেছেন, যুদ্ধবিরতি 10ই মে 2025। আমরা ভারতের ভবিষ্যৎ ইতিহাসের উপর নির্ভর করে জিজ্ঞাসা করেছি যে গতিশীল ও অগতিশীল পদক্ষেপের পর কোনো রাজনৈতিক কৌশলগত সুবিধা যদি থাকে তাহলে কি লাভ হয়েছে। সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এক্স বার্তায় লিখেছেন, আমি চাই আমাদের প্রধানমন্ত্রী কোনো বিদেশি দেশের প্রেসিডেন্টের পরিবর্তে নিজের যুদ্ধবিরতি ঘোষণা করুক। আমরা সিমলা চুক্তির পর থেকে সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করে আসছি, তবে এখন কেন সেটি মেনে নিচ্ছি। আমি আশা করছি কাশ্মীর সমস্যা আন্তর্জাতিকীকরণ করা হবে না, কারণ এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। ওয়াইসি সম্ভবত ট্রাম্পের একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত প্রদান করে শেষোক্ত মন্তব্যটি করেছিলেন। ট্রাম্প বলেছিলেন, ভারত ও পাকিস্তানের সাথে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র। তিনি দেখতে চান যে অনেক বছরের অমীমাংসিত কাশ্মীর বিষয়ে কোনো সমাধান পৌঁছায় যায় কিনা। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণাকে ভারতের কেউ কেউ মার্কিন চাপের মুখে মোদী সরকারের পিছু হটার ইঙ্গিত হিসেবে দেখছেন। অন্যদিকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাবকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাস্তবতা প্রায়ই ধারণাকে ছাড়িয়ে যায়। ভারত দীর্ঘদিন ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পারমাণবিক শক্তিতে বলীয়ান আঞ্চলিক আধিপত্যের কথা বলে আসছে, কিন্তু 22 এপ্রিল কাশ্মীরের রেজিস্ট্যান্স ফ্রন্ট পরিচালিত গণহত্যার পর তার পদক্ষেপগুলো দুর্বলতা হিসেবে প্রতীয়মান হয়। ফলে শক্তি জাহির করতে গিয়ে ভারতের প্রভাব হ্রাস পায়। অপরদিকে এটি পাকিস্তানের আঞ্চলিক অবস্থানকে আরো শক্তিশালী করে এবং মোদী সরকারকে কূটনৈতিকভাবে দুর্বল করে দেয়। 7ই মে ভারত টিআরএফ এর মতো গোষ্ঠীগুলোর সাথে যুক্ত উগ্রবাদীর ঘাঁটি ধ্বংস করতে অপারেশন সিঁদুর শুরু করে। ফরাসি রাফাল জেট ব্যবহৃত এই অভিযানটির মাধ্যমে মোদী সরকার তার শক্তিশালী ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেক্ষেত্রে তাদের ব্যর্থতা প্রকাশ পায়। পাকিস্তানের বিমান বাহিনী আক্রমণ প্রতিহত করতে নিজস্ব জেট ব্যবহার করে তারা দাবি করে যে তারা 3টি রাফাল সহ 5টি ভারতীয় জেট ভূপাতিত করেছেন। 2 মার্কিন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে চীনা গোয়েন্দা নজরদারি ও পুনর্বিবেচনা সহায়তা পরিচালিত একটি চীনা তৈরি জেট জেট অন্তত 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তবে ভারত কোনো ক্ষয়ক্ষতি স্বীকার করেনি। ভারতীয় গণমাধ্যম প্রাথমিকভাবে করাচির সমুদ্র বন্দর সহ পাকিস্তানি শহরে বিধ্বংসী হামলার দাবি করেছিল, কিন্তু এই প্রতিবেদনগুলো ভুল প্রমাণিত হয়। ভারত 9ই মে পাকিস্তানি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ইসলামাবাদের কাছাকাছি একটি হামলা করেছিল বলে পাকিস্তান দাবি করেছে। পাকিস্তানি সেনাবাহিনী উধমপুর, পাঠানকোট, আদমপুর ও ভুজে ভারতের বিমান ঘাঁটি লক্ষ্য করে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়। ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা বমিকা সিং জানিয়েছেন, পাকিস্তানি ড্রোন ও গোলাবারুদ বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এ যুদ্ধে আঞ্চলিক আধিপত্য বিস্তারকারী হিসেবে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ভারত সরকার স্পষ্টতই তার রাফেল জেটগুলোকে অতি মূল্যায়ন করেছে। পাকিস্তানের চীন সমর্থিত আইএসআর সিস্টেমকে অবমূল্যায়ন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের প্রতি চীনের সামরিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2020 সাল থেকে ইসলামাবাদের সামরিক আমদানির 81% এসেছে চীন থেকে। বছরের পর বছর ধরে কিছু ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক সতর্ক করে আসছিলেন যে ভারতের সামরিক বাহিনী চীন সমর্থিত পাকিস্তানের জন্য প্রস্তুত নয়, কারণ তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ কাশ্মীর জোয়ার জন্য সীমিত মার্কিন বা রাশিয়ার সমর্থন রয়েছে।
অন্যরা চীন পাকিস্তান পুনর্মিলন উৎসাহিত করার জন্য সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছিলেন। নয়াদিল্লিতে এসব সতর্কবার্তা অগ্রাহ্য করা হয়েছিল। যুদ্ধ বন্ধ না করলে ভারত পাকিস্তানকে যে হুমকি দিয়েছিলেন ট্রাম্প, ভারত পাকিস্তান লড়াই বন্ধ না করলে দুই দেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শনিবার আমাদের প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতির মধ্যস্থতা করে। আমি মনে করি এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে। তিনি বলেন, উভয় দেশই একে অপরের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ মেনে মনে হচ্ছিল এটি সহজে থামবে না। তবে আমি খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে। আমরা এতে সাহায্য করেছি। বক্তব্যে ট্রাম্প এটিও বলেছেন যে তিনি বাণিজ্য শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি বলেছিলাম, তোমাদের সাথে আমরা অনেক ব্যবসা করব, চলো লড়াই বন্ধ করি। যদি তুমি এটা বন্ধ করো আমরা ব্যবসা করব, অন্যথায় আমরা তোমাদের সাথে কোনো ব্যবসা করব না। মার্কিন প্রেসিডেন্ট এ সময় আরো বলেন, তখন তারা থামতে রাজি হলো। তারা বিভিন্ন কারণে থেমে গিয়েছিল, তবে বাণিজ্য ছিল একটি বড় কারণ। আমরা ভারত ও পাকিস্তানের সাথে প্রচুর পরিমাণে বাণিজ্য করব। আমরা ভারতের সাথে বাণিজ্য নিয়ে আলোচনা করছি, পাকিস্তানের সাথেও শিগগিরই আলোচনা করব আমরা। ট্রাম্প বলেন, আমরা পারমাণবিক যুদ্ধ বন্ধ করিয়েছি। এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে পারত, যাতে লাখ লাখ মানুষ মারা যেত। আমি এতে খুবই গর্বিত যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে। সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ। সিলেট নগরীর সুবিদ বাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলী হোসেন আলমকে পুলিশে দিয়েছেন ছাত্র জনতা। এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাতে নগরীর সুবিদ বাজারের বনকলাপাড়ার একটি বাসা থেকে স্থানীয় ছাত্র জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে এয়ারপোর্টে থানা পুলিশের হাতে তুলে দেন। আলী হোসেন আলম জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার জড়িত থাকার অনেক প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে। তাকে বর্তমানে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। কিশোরগঞ্জে গাছের আমপাড়াকে কেন্দ্র করে এক নারী নিহত, গুরুতর আহত ছেলে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পূর্বশত্রুতার গাছের জেরে আমপাড়া ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে একজন নারী নিহত, একজন পুরুষ গুরুতর আহত অবস্থায় ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কালু মিয়া ও মৃত মতিউর রহমানের পরিবারের মধ্যে পূর্বশত্রুতা চলছিল। এরই জের ধরে গাছ থেকে আমপাড়া ঘটনাকে কেন্দ্র করে কালু মিয়া ও তার ছেলে তানভীরের সাথে মৃত মতিউর রহমানের ছেলের বাগবিতণ্ডার এক পর্যায়ে তা মারামারিতে রূপ নিলে ছেলেকে বাঁচাতে মা মমতাজ বেগম ঘটনাস্থলে আসলে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন। নিহত মমতা বেগমের ভাইয়ের ছেলে মোবারক মিয়া জানান, বিগত 40 বছর যাবৎ একটি জায়গা তার ফুফাতো ভাইয়ের ভোগ দখলে আসছেন। সেখানে একটি আম গাছ রয়েছেন। প্রতি বছরই তারা এই গাছের ফল সংগ্রহ করে থাকেন। এবার হঠাৎ করে প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া ও তার লোকজন বাধা দেন এবং গাছটি তাদের বলে দাবি করেন। মোবারক মিয়া আরো জানান, এ ঘটনায় মমতা বেগমের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।